এটা তৃণমূল সরকারের কথা আমি বলতে পারবো না। আমি যার নুন খাই সেটা আমি ভুলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। ভারতবর্ষ জুড়ে যত রাজনৈতিক দল আছে, একমাত্র আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কারণ চাকরি। এর বাইরে প্রত্যেকটা দল যখন দেখেছে গণতান্ত্রিক পদ্ধতিতে এই জনপ্রিয় সরকারের ক্ষমতাচ্যুত করতে পারবে না, তাই কিছু মানুষের রাজনৈতিক ষড়যন্ত্র করে কিছু মানুষকে চাকরিচ্যুত করে তাদের লাশের উপর দিয়ে রাজনৈতিক পালাবদল করতে। লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই। আপ তো স্যার বল। পশ্চিমবঙ্গে এখন বর্তমান কি চলছে আমাদেরও প্রশ্ন, তোমাদেরও প্রশ্ন। সদ্য যে 26,000 জনের চাকরি গেছে, সে 26,000 জন, তার মধ্যে কিছু জন হচ্ছে স্কুলে যাচ্ছে, যাদের একটু কনফিডেন্ট আছে যে না আমি পারবো, তারা কিন্তু স্কুলে যাচ্ছে। আর কিছু জন ভাই রাস্তায় দাঁড়িয়ে একে ওকে তাকে গালাগালি করছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মানে এখানটা দাঁড়াচ্ছে কি, যে তোমার ঘরে যদি চুরি হয়েছে, যে লোকটা দেখেছে চুরি হওয়া সেই কিন্তু দোষী, কারণ সে সেখানে দাঁড়িয়ে দেখেছে চুরিটা যে হয়েছে, বা সে যদি প্রতিবাদ করেছে সেও দোষী। তো এখানটা একটা জিনিস প্রমাণ হচ্ছে যে প্রতিবাদ করলো, যে তাদের জন্য লড়লো, যে চাকরি প্রার্থীদের জন্য লড়ছে এখনো পর্যন্ত, তারা হচ্ছে দোষী হয়ে গেছে। কাদের কাছে না, যারা চুরি করে চাকরি করেছে। এদের মতো বড় বড় চোর ডাকাত যদি স্কুলে পড়াতে যায়, তো সে স্কুলের যে মানে ছাত্ররা হবে, তারা বড় বড় মাপের আতঙ্কবাদী তৈরি হবে, মাওবাদী তৈরি হবে। আমাদের স্কুলগুলো এখন মাওবাদী তৈরি করার মেশিন হয়ে দাঁড়িয়েছে। আমি বিশ্বাস করি না। ও হাই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। এবং এই ষড়যন্ত্র রচনা করেছিলেন চেয়ারে বসে, বিচারপতি চেয়ারকে যিনি কলঙ্কিত করেছেন অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, এবং আপনাদের মিডিয়াতে বলেছেন গুরু শিষ্যের সম্পর্ক। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের স্ক্রিপ্ট এবং অভিজিৎ গাঙ্গুলি চেয়ারে বসে তার নির্দেশনা করেছেন, তার শিকার আমরা। বলছি এর চাকরি তো চলে গেছে, তো এর চাকরি যে গেছে ভগবান কিন্তু মঙ্গল করেছে। ছাত্ররা মানে এর মতো শিক্ষকের হাত থেকে পুরো বেঁচে গেছে। একটা কথা আমি বলতে চাই, অভিজিৎ গাঙ্গুলি আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য এরা না হয় হাইকোর্টের চাকরি তোমাদের খেয়ে নিয়েছে, অর্ডারটা তোমাদের সুপ্রিম কোর্টে গেছে। তো সুপ্রিম কোর্টে যখন গেছে, তখন সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করেছে ওএমআর শিটগুলো কোথায়। ওএমআর শিটগুলো তখন দিদিমণি কী করেছে, পায়ে যে জুতো ছিল সেই ওএমআর শিটের কাগজগুলো দিয়ে জুতো পরিষ্কার করে দিয়েছে, কারণ জুতোগুলো সাদা থাকা খুব জরুরি। চাকরিওয়ালা যারা আছে তাদের চাকরি চলে যাক, জুতো কিন্তু যেন সবসময় সাদা থাকে। বলতে হয় আমাদের সন্তান সম ছাত্ররা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। সন্তান সম ছাত্ররা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। যে তুমি যে কি পড়াও আর তুমি যে কি পড়াবে, সেটা তোমার এখানকার ইন্টারভিউ দেখে বোঝা যাচ্ছে। তুমি যে একটা রাজনৈতিক দলের পদপ্রার্থী হয়ে তুমি যে গিয়েছো টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি করে স্কুলে পড়াতে, সেখানকার যে স্কুলের ছাত্রদের তুমি যে কি পড়াবে, আর তুমি বলবে যে এখন টাকা দিয়ে সব কিছু হয়, টাকা দিলেই সব করা যায়, সেই ছাত্ররা তখন টাকার পেছনে দৌড়াবে। কোনো একদিন দেখবে তোমার ঘর থেকে টাকা চুরি গেছে। কে চুরি করেছে? তোমার ছাত্ররা। তোমার শিক্ষাটাই তো সেরকম। আমরা যে ষড়যন্ত্রের শিকারে দীর্ঘ 7 বছর স্যাটিসফাইড, স্কুলকে স্যাটিসফাইড করেছে আমাদের শিক্ষকতা দিয়ে। টাকা দিয়ে চুরি করে চাকরি করে সে নাকি স্কুলকে স্যাটিসফাইড করেছে। দেখো, একটা দলের যদি ছায়া থাকে মাথায় না, তখন তুমি স্কুলে যাও কি না যাও সেরকম তোমার কোনো যায় আসে না। আমাদের স্কুলে একজন স্যার ছিলেন, আমি নাম ধরে বলছি, গড়হরিপুর জিএন হাই স্কুলের টিচার প্রদীপ পাত্র মহাশয়। তিনি কোনোদিন স্কুলেই যান না, কিন্তু মাইনেটা তিনি নেন। এইরকম হচ্ছে তৃণমূলের আজকে অবস্থা। তো সেই রকম করে এরকম অনেক হাজার হাজার স্কুল আছে, সেই স্কুলে এরকম শিক্ষকেরা রাজনৈতিক দলের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে মিটিং মিছিলে যাচ্ছেন, কিন্তু স্কুলে যাচ্ছেন না। এই রকম অনেক আছে। এদের চাকরি খাওয়াটা হাইকোর্টের জন্য খুব দরকার। এদের জন্য ছাত্রের কোনো অসুবিধা হচ্ছে না, এদের জন্য খালি মুখ্যমন্ত্রীর অসুবিধা হচ্ছে। একাধারে যেমন আমাদের আইনি লড়াই চলছে, আবার যারা মিডিয়ার মাধ্যমে ন্যারেটিভ করে একই মায়ের সন্তান হওয়া সত্ত্বেও যোগ্য অযোগ্যের ন্যারেটিভ দিয়ে আমাদেরকে এক ঘরে করে দিতে যাচ্ছে। তাই আপনাদের মধ্য দিয়ে সমাজের বৃহত্তর অংশে আমরা বার্তা দিতে চাই। আচ্ছা, তো এখানটা আমি একটা কথা বলতে চাই। একই মায়ের সন্তান হলেও একটা ছেলে বেধ হয় আর একটা ছেলে ভালো হয়। যেটা বেধ ছেলে সে জীবনে বহুত উন্নতি করে যায়। তোমার মতো, তুমি বলছেন তোমার মতো যারা হয় সে অনেক উন্নতি করে যায়। চুরি করে চাকরি পেয়ে যে আশেপাশের লোকজন আছে না, ওদেরকে মানেই না। বাজারে যাবে যেন অনেকজন লোকের সাথে দেখা হলে আমরা কি করি, আমরা বলি কি গো ভালো আছো, সে বলে কি রে ভালো আছিস না। হ্যাঁ, তোমার মতো যে লোকগুলো যারা চুরি করে চাকরি পেয়েছে, এদের দম্ভ এমন পজিশনে পৌঁছে গেছিলো যেখানটায় মানে মানুষকে মানুষ বলে তোমরা গ্রাহ্য করতে না। আজকে যখন চাকরি চলে গেছে তখন চোখের জলে নাকের জলে হয়ে বলছো আমাদের চাকরিটা ফিরিয়ে দিন। চাকরিটা তো ফিরিয়ে তোমরা কোনো দিন পাবেও না, সেটা তো আমরা জানি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য হচ্ছেন আজকের দিনে শিক্ষা যে আমাদের যে সিস্টেমটা আছে তার ভগবান বলে পূজিত হবেন। কারণ এত দুর্নীতির পরে ওই শিক্ষা ব্যবস্থার যে কী হাল হয়েছে সেটা আমরা বুঝে গেছি। আর এক একটা
ছেলে মেয়ে মাধ্যমিকে কিছু লিখুক না লিখুক 99.9% নাম্বার পাচ্ছে। মূল দাবি যদি বলতে হয়, আমাদের সন্তান সম ছাত্ররা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তুমি যে কি শিক্ষা দেবে, তোমার শিক্ষাগত যোগ্যতা কি তা তো সবার সামনে প্রমাণ হয়ে গেছে। তুমি রাস্তায় এসে দাঁড়িয়েছো, তো তুমি সন্তান সম্বন্ধে ছাত্রদের যে কি শিক্ষা দিচ্ছ সে তুমি জানো, আর ছাত্ররা জানে। এই ছাত্ররা একদিন দেশের ভবিষ্যৎ হবে, ভবিষ্যৎ হবে না, ছাত্ররা একদিন দেশের কলঙ্ক তৈরি হবে, যেরকম করে তুমি একটা তৈরি হয়েছো। দেখো সিরিয়াসলি নিও না, মজা করেই বললাম। দেখো আমি জানি তোমার বাবা মা অনেক কষ্ট করে 14 লাখ 15 লাখ টাকা জমা করেছিল, সে টাকা নিয়ে তুমি চাকরিটুকু পেয়েছো। তো তুমি কি জানো পশ্চিমবঙ্গে এরকম কত কত মানুষ আছে যারা পড়ার জন্য টাকাই পায় না, অবশেষে অনেক কিছু বেচে দিয়ে পড়তে যায়, তারা কিন্তু চাকরি আজও পায়নি। তো তখন সিপিএমের আমলে ঘুষ ছিল না, তো তাই চাকরি পায়নি। কে পায়নি দেখবে, দাঁড়া দেখাচ্ছি। আমার মনে আছে আমি যখন কলেজে ভর্তি হই, বাবা মারা গেছেন, মার কাছে চাইতে পারছি না। আমার একটা গলায় মটরমালার হার ছিল, আমি সেটাকে বিক্রি করে দিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম। আমাদের দিদি খুব দারিদ্রতার মধ্য দিয়ে গেছে, দিদির কাছে টাকা ছিল না, তাই সিপিএম সরকার দিদিকে চাকরি দেয়নি। আর সিপিএম সরকার আমলে তুমি যদি একটু বেশি নাম্বার পাও, তুমি মোটামুটি চাকরি পেতে। এখনকার যে পজিশন হয়ে গেছে, সেই সিপিএম যারা চুরি করে টাকা রেখেছিল তাদের ঘরের ছেলেপুলেই চাকরি পেয়ে গেছে ভাই, তৃণমূলের একটাও চাকরি পায়নি। তবুও দিদি এমনভাবে আইওয়াশ করে রেখেছে যেখানটায় তৃণমূলের লোকেরা রাস্তায় দাঁড়িয়ে মিছিল মিটিং বার করে দিচ্ছে যে 26,000 চাকরি বাতিল যে হয়েছে সেটা নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটা চক্রান্ত। কী চক্রান্ত সেটা কিন্তু বলছে না, কেন করেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেটাও বলছে না, বা তার কী স্বার্থ আছে সেটাও বলছে না, শুধু বলছে যেটা একটা চক্রান্ত। তাহলে আমার সাদা মনে একটাই প্রশ্ন, যারা যে অভয়াকে খুন করলো, অভয়ের বাবা মা যে গেছিলো থানায় ডায়েরি লেখাতে, তাহলে কি দোষটা অভয়ের বাবা মায়ের? সেটাই প্রশ্ন। আজ পর্যন্ত তো ওরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট হতেই আছে, তোমরা যে কি বিচার করাচ্ছ তোমরাই জানো। মাদারের বাচ্চা, মার কাছে চাইতে পারছি না। আমার একটা গলায় মটরমালার হার ছিল, আমি সেটাকে বিক্রি করে দিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম। আমাদের সময় এসব সুযোগ ছিল না। আমাদের রাজ্যে এমন একটা সময় ছিল যখন মটরের খুব অভাব ছিল, তো লোকেদের গলায় যে মটরের মালা থাকতো, সেই মটরের মালা সেটা নিয়ে লোকেরা ঘুগনি বানিয়ে বিক্রি করতো, আর ঘুগনির পার প্লেট ছিল 80,000 টাকা। হ্যাঁ ঠিক শুনছো। তো দিদি যখন মটর মালাটা বিক্রি করে, তখন সেই মটর মালার দাম হচ্ছে 2 কোটি 2.5 কোটি মতো টাকা পেয়েছিল। তো সেখান থেকে 1.5 কোটি দিয়ে দিদি কলেজে ভর্তি হয়েছিল, আর যে 1 কোটি ছিল সেটা দিয়ে দিদি একটা আইফোন কিনেছে, পুরো রুবি দিয়ে বানানো আইফোনটা, যেটা দিদির হাতে সবসময় দেখতে পাও। তো দিদি সেখানটায় পড়াশোনা করে, দিদির সাথে যে শিক্ষকদের যে সম্পর্ক, দিদি তাদের এত শিক্ষায় অনুপ্রাণিত হয়েছে যে দিদি কবিতা লিখতেও ছাড়েনি। টাক টুমা ডুম টুম, বাড়ির পাশে পড়লো বোম, তুমি চিৎকার করলে হুম, আর তোমার বাবা টাস করে মারলো একটা ঠাং। যেই কবিতার কোনো মাথা মুন্ডু নেই, এটার মাধ্যমে এটাই বলতে চাইলাম। কিছুজন ভাই এত আবাল, এদের ঘরে ভাই কোনো কাজ নেই, সারাদিন হচ্ছে জনগণের টাকা কাঁড় মেরে খেয়ে, সারাদিন মাছ ভাত মাংস ভাত খেয়ে রাত্রেবেলা বিকেলবেলা বেরিয়ে পড়ে যে আমরা মানছি না মানবো না, শুধু এই দুটো কথা বলে। আর সামনে যে থাকে সে তো কোটি কোটি টাকা খাচ্ছে, সে তখন বলছে যে বিজেপি সিপিএমের চক্রান্ত মানছি না, তখন পেছনের লোক বলছে মানছি না মানবো না। তো এই মানছি না মানবো না লোকেরা কী পেয়েছে না, কন্যাশ্রী যুবশ্রী আর এরকম অনেক কিছু। ভাইপো কিন্তু সেখানটায় কালীঘাটে 4 তলা বাড়ি বানিয়েছে, ভেতরে লিফট আছে, বহুত কিছু অত্যাধুনিক সিস্টেম আছে। আর এরা হচ্ছে কাঠের চালের ঘরে থাকে। আর একটা জিনিস তোমাদের মানে শুনতে যেটা ভালো লাগবে, সেটা হচ্ছে যে চুরি করেছে তার বিরুদ্ধেই তার ঘরের লোক মিছিল বার করে দিয়েছে, এটাই হচ্ছে কথা। এরকম সরকার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মধ্যশিক্ষা পর্ষদ মমতা বন্দ্যোপাধ্যায়, নিয়োগ করলো মমতা বন্দ্যোপাধ্যায়, ঘোষণা করলো মমতা বন্দ্যোপাধ্যায়, মাঝখান থেকে সেই চুরি করলো মমতা ব্যানার্জি, মাঝখান থেকে সেই দলেরই লোক আবার তার বিরুদ্ধেই মিছিল বার করে দিচ্ছে, কি মানছি না মানবো না। তো ভাই এখানটায় সার্কাস ছাড়া আর এটাকে কি বলা যায়? চাকরি খেকো হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম, চাকরি খেকো হচ্ছে প্রাক্তন বিচারপতি, যার এজলাসের পরের পর তিনি মামলা তুলিয়েছেন এবং রাজনৈতিক পক্ষপাতদুষ্টভাবে রায় দিয়েছেন, তারপরে গেরুয়া বস্ত্র পরে তিনি বিজেপির টিকিট নিয়ে সাংসদ হয়েছেন। চাকরি খেকো হচ্ছে এরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে শেষ নিঃশ্বাস পর্যন্ত যোগ্য চাকরি প্রার্থীদের পাশে থাকবেন এবং তাদের ন্যায্য অধিকার ফেরত দেবেন। ও দিদি বলছি একটা কাজ করো না, তোমার হাতে পায়ে জোর করে না, আমি জোর করে অনুরোধ করছি যে যোগ্য প্রার্থী কে সেটা আগে প্রমাণ করো। তোমাদের যে 12 ভাতারি কথাবার্তা সেগুলো আর আমাদের পোষাচ্ছে না।
তো তুমি বলছো বিকাশ রঞ্জন ভট্টাচার্য হচ্ছে চাকরি খেকো, দিদি তো চাকরি দাতা, তাদের আবার চাকরি কেন ফিরিয়ে দিচ্ছে না, বা দিদি তাদের ওই মাসিকটা কেন বার করে দিচ্ছে না? দিদি তো দয়াময়ী নারী একজন, দিদি কেন প্রকাশ করছে না? দয়া করো দিদি, যোগ্য চাকরি প্রার্থীদের নামগুলো বলে দাও, তারা বেঁচে থাকুক, আর যারা অযোগ্য তারা মরে যাক ফাঁসি লাগিয়ে। একটা কথা কি জানো তো, আজকে শাসন করছে মমতা ব্যানার্জি, তো যখন মমতা ব্যানার্জি শাসন করছে, মমতা ব্যানার্জির আমলে এত দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির দায় কিন্তু মমতা ব্যানার্জি নেবে না। একটা কিছু ভালো কাজ হোক, দীঘায় হচ্ছে পাবলিকের টাকায় মন্দির করে সেখানকার বাহবা নিতে দীঘায় দৌড়াচ্ছে, ডেলি যাওয়া আসা চলছে, সেখানটায় পাবলিকের টাকার তেল খরচা করে পাবলিকের টাকায় মন্দির বানিয়ে, নাম হচ্ছে মমতা ব্যানার্জি, সেই ক্রেডিট নেবে, কিন্তু চাকরি হারাদের যে চাকরি চলে গেছে ওই ক্রেডিট উনি নেবেন না। কি কানা নাকি বে শালা? তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের আইন অনুসারে তিনি করবেন যা করবেন, প্ল্যান এ না হলে প্ল্যান বি, বি না হলে সি, সি না হলে ডি। প্ল্যানগুলো কিন্তু আগে থেকেই রেডি হয়েছিল, যে আমরা হাই স্কুলের চাকরির জন্য খাবো হচ্ছে 2 লাখ, মানে এটা মুখ্যমন্ত্রীর দালাল মারফত আস্তে আস্তে 18 লাখ টাকা। তো আর যেটা গ্রুপ সি আছে ওদের জন্য হচ্ছে 10 লাখ, আর যারা গ্রুপ ডি আছে ওদের জন্য হচ্ছে 6 লাখ। তো এইরকম করে চাকরির প্ল্যান এ বি সি ডি এরকম করে হওয়ার ছিল, তো সেগুলো যখন বাতিল হয়ে গেল, সেই প্ল্যান এ বির খালি নিয়মগুলো চেঞ্জ হয়ে গেছে, আর যে প্ল্যান এ বি সি সেম ছিল, আর সেমই আছে, সেমই থাকবে। যাদের চাকরি গেছে তাদের চাকরি চলেই যাবে, কেউ কারোর কিচ্ছু ছিঁড়তে পারবে না। झूठ बोलो, बार बार झूठ बोलो। বাংলার আপামর জনতা বুঝে গেছে এখন যে রাজনৈতিক ঘুঁটি করে 26,000 বাংলাভাষী শিক্ষিত চাকরিহারা বাংলাভাষী জীবনের সাথে কে বা কারা খেলছে। মমতা ব্যানার্জি খেলছে, আর কে খেলবে? খেলার অধিকার তো মমতা ব্যানার্জির আছে। এই যে 2011 সালে ভোটের সময় থেকেই খেলা হবে খেলা হবে খেলা হবে, তো চাকরিহারাদের তো নিয়ে খেলছে, মমতা ব্যানার্জি তো খেলে গেল। সে হচ্ছে ভালো একজন ফুটবলার, ভালো খেলছে শিক্ষকদের মাথা নিয়ে, যোগ্য শিক্ষকদের মাথা, ফুটবল খেলা খেলছে সে। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। পশ্চিমবঙ্গের মানুষ তো হচ্ছে বোকা, কারণ পশ্চিমবঙ্গের মানুষ 500 টাকা 1000 টাকা ভাতার জন্য মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে জুতো লাঠি খেয়ে আসবে তৃণমূলের হয়ে। এত এত তৃণমূল ভক্ত আছে, তারা মানে কি বলবো, জুতো মারলেও মানুষ তাদের ঘরে চলে যাবে, যে দাদা তোমাদের ঘরে যে আবাস যোজনার টাকা এসছে সেখান থেকে 5,000 টাকা আমাদেরকে দেবে, রাত্রে মদার মাংস খেয়ে ওটা গ্রাম ঘুরে বেড়াবো। তো যখন অভিজিৎ গাঙ্গুলির এজলাসে মামলা গেছিল, তখন অভিজিৎ গাঙ্গুলি নাকি একটা করে একটা ডেট দিয়ে গেছিলেন। ডেট দিয়েছিলেন কারণ তিনি চেয়েছিলেন যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের তালিকা যেন প্রকাশ করা হয়। মুখ্যমন্ত্রী সে তালিকাগুলো যে কোথায় ফেলেছেন তার মনেই পড়ছে না, কারণ মিথ্যে বলতে বলতে ওনার মাথা স্ক্রু সব ঢিলা হয়ে গেছে, তাই তিনি দিতেই পারলেন না, তাই চাকরি চলে গেল। আর এদেরকে যে দিদি কী ওষুধ খাইয়ে ওষুধ করে রেখেছে, এরা দিদির সবসময় দয়াবান মূর্তিটাই দেখতে পায়, পেছনের মূর্তিটা এরা দেখতে পায় না। যখন ভোট আসে তখন দিদির এই সাইডে ফাটলে ব্যান্ডেড পরের দিন এই সাইডে দেখা যায়, সেই মূর্তি এরা দেখতে পায় না, এদের চোখে দেখাই যায় না। এরা হচ্ছে দিদির কি বলবো, জুতো চাঁটা চটি চাঁটা পেছন চাঁটা মাল। এদের মুখে সত্যিই লজ্জা নেই, এদের যদি লজ্জা থাকতো তাহলে এরা এরকম কথা বলতো না। এরা এখনও বলে যাচ্ছে যোগ্য অযোগ্য। তো 12 হাতারি তোদেরকে বলছি, তৃণমূলের নেতা নেত্রীদের, 12 হাতারিরা তোরা যদি এখনও যোগ্য অযোগ্য তোদের নিজেদের মুখে বলিস, তার মানে তোরা জানিস কে যোগ্য আর কে অযোগ্য। তোরা জেনেও না জানার ভান করছিস, শিক্ষকদেরকে হেনস্থা করছিস তোরাই। আর তোদের জন্য আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এতটা করুণ হিসাবে দাঁড়িয়েছে। তোরা একটু শান্ত হ, ঠান্ডা মাথায় ভেবে দেখ, জীবনে অনেক পয়সা কামাবি, অনেক কিছু করবি, শুধু একটা কথা, কারোর ঘরের সংসার ভাঙিস না। যারা যোগ্য প্রার্থী তাদের বউ চলে যাচ্ছে, তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, তারা আত্মহত্যা করতে বাধ্য হবে, যারা গরিব ঘর থেকে উঠে এসছে। তোরা তো 12 হাতারি মানুষের টাকা নিয়ে এসি চালিয়ে সকালে রাত্রে ঘুমোচ্ছিস, আর যারা চাকরি হারিয়েছে তাদের কি অবস্থা হচ্ছে তোরা একবারও ভেবে দেখেছিস? ମମତା ବାନାର୍ଜୀଙ୍କ ମଥାରେ ରାମକୃଷ୍ଣ ଦାସ ମହାପାତ୍ର ମହାପ୍ରଭୁଙ୍କ ଚନ୍ଦନଙ୍କୁ ଲଗାଇଥିଲେ, ଆଉ ହଠାତ୍ ଚିହିଁକି ଉଠିଥିଲେ ଦିଦି। ରାଗରେ ଗରଗର ହୋଇ ମଥାରୁ ଚନ୍ଦନ ପୋଛି ପକାଇଥିଲେ। ତାପରେ ହଠାତ୍ କ୍ୟାମେରାଟି ଅନ୍ୟ ଆଡ଼କୁ ବୁଲି ଯାଇଥିଲା। দীঘায় মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবকে এনেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর একটা কার্যকলাপ সাধারণ মানুষের সামনে আসেনি, কারণ পশ্চিমবঙ্গের গদি মিডিয়া ওই ফুটেজটা দেখেইনি। ফুটেজটা দেখানোর কথা হয়েছিল পশ্চিমবঙ্গেতে, কিন্তু মিডিয়াগুলো পারেনি দেখাতে। তো এই জিনিসটা ওড়িশার একটা ক্যামেরায় ধরা পড়েছে, যখন ওই মন্দিরের প্রধান পুরোহিত তিনি মুখ্যমন্ত্রীকে একটু চন্দনের ফোঁটা লাগাতে গেলেন, তখন মুখ্যমন্ত্রী পুরো রেগে বোম, আমি মুসলিম, আমাকে চন্দনের ফোঁটা কেন লাগালি, কেন লাগাতে গেলি তোর, পুরো রেগে বোম হয়ে গেল।
তারপরে রুমাল দিয়ে মুছে নিল। তো এখানটায় একটা জিনিস আমার সাদা মনে একটাই প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী ফট করেই চন্দনের ফোঁটাটা কেন মুছে নিল, বা চন্দনের ফোঁটাটা নিতে চাইলো না কেন? ও যদি এত সততার প্রতীক, এত যদি ভগবানের বিশ্বাসী, সনাতন ধর্ম, ব্রাহ্মণ ঘরের মেয়ে, তারা চন্দনের ফোঁটা নিচ্ছে না কেন? এক হচ্ছে যদি বিবাহিত হও তাহলে তুমি সাদা চন্দনের ফোঁটা পরতে পারবে না, আর দ্বিতীয় হচ্ছে যদি তুমি বিধবা হও তাহলে লাল রঙের চন্দন পরতে পারবে না। তো আমার সাদা মনে প্রশ্ন একটাই, তুমি তাহলে কি, তুমি কেন চন্দনটা খুলে দিলে দিদি ভাই? আমার সাধনা মিটিল, আশা না পুরিল। এটা দেখার পরে এখন অনেকে বলবে যে না দিদি এরকম করতেই পারে না, এটা এআইয়ের ছবি। কারণ দিদি কিন্তু বলেছে এআই দিয়ে এখন অনেক কিছু করা যাচ্ছে। কিন্তু আমি সত্যি কথা বলছি, নিউজ চ্যানেলে একটা ভিডিও দেখিয়েছে, ওটা মিথ্যে হতে পারে না। এটা ওড়িশার একটা বহুত বড় ওটিভির নিউজ। তো তোমরা বলো, তোমাদের কাছেও আমরা জানতে চাই যে দিদি হিন্দু না মুসলমান, বিধবা না সধবা, আমরা এগুলো জানতে চাই। অনেক প্রশ্ন আছে দিদিকে নিয়ে। দিদি তো পুরো শেক্সপিয়ারের জীবন নিয়ে লিখে দিয়েছেন। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর। আর দিদির কী অবস্থা হওয়া উচিত সেটাও কমেন্ট করে বলে যাও।